আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি 2025-এর গণিত স্পেশাল শর্ট সাজেশন মডেল টেস্ট 4-এর সলভ ক্লাসে। চাকুরি প্রতিযোগিতায় কে না টিকে থাকতে চায় না বলুন? এই গণিত শুধু একটা বিষয় নয়, চাকুরি পরীক্ষায় টিকে থাকতে, চাকুরি পেতে আপনার জন্য মোক্ষম একটা হাতিয়ার হিসেবে কাজ করে। আর এই চাকুরির এই গণিত সমাধানগুলো যদি আপনি স্মার্ট ভাবে সমাধান করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা এই ক্লাসে এমন কিছু ট্রিক্স এবং এক্সপার্ট গাইডলাইন দেব যা আপনার সময় নষ্ট করা থেকে বাঁচাবে এবং পরীক্ষার হলে গিয়ে খুব স্মার্টলি আপনি অ্যান্সারগুলো করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, সময় নষ্ট না করে তাহলে শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। আপনাদের এই চাকুরি জীবনের কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে, প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের গণিত স্পেশাল শর্ট সাজেশন মডেল টেস্ট 4-এর সলভ ক্লাস। শুরুতেই আমাদের যেটি রয়েছে, নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? ভালো করে বুঝবেন, সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ যখন হবে তখন আমাদের এই চিন্তাটা করতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার প্লাস সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে করতে হবে। তাহলে অপশন কতে যদি দেখি, তাহলে 3, 4, 5 মানে 3, 4, 5 রয়েছে, তাহলে 3 এবং 4 এটাকে যদি আমরা বর্গ করে যোগ করি, 3 3 9, 4 4 16, দুটা মিলে কত হয়? 25 হয়, এবং 5-এর স্কয়ার করলেও 25 হয়। তার মানে এইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। থিটা যদি সূক্ষ্মকোণ হয়, নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে থিটা যদি এখানে সঠিক হয় তাহলে এখানে আমাদের হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। 9 এবং 16 এর মধ্যে সমানুপাতি কত? এখানে আমরা খুব ইজিলি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা বের করতে পারি। এই ট্রিক্সগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে 9 এবং 16 যখন মধ্য সমানুপাতি চাইবে তখন এই দুটোকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 9 গুণন 16, তাহলে 6 9 54, 9 কে 9 5 14, তার মানে 144। জাস্ট এই 144 কে আমরা রুট করব। রুট করলে কত হবে? 12 হবে। তার মানে এই 12টা হবে মধ্য সমানুপাতি। ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির যোগফল কত হবে? তাহলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির যোগফল হবে 360 ডিগ্রি। ত্রিভুজের একটি বহিস্থ কোণ এবং এর একটি অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? 60, 90, 120, 180 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমরা যদি দেখি, জাস্ট এই চিত্রটা একটু ফলো করবেন। এই যে একটা অন্তস্থ এবং একটা বহিস্থ কোণের সমষ্টি যখন হচ্ছে, এবং এখানে তখন এটি কি কোণ উৎপন্ন হচ্ছে? একটা সরল কোণ উৎপন্ন হচ্ছে দুটার সমষ্টি হিসেব করলে। তাহলে একটি সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রিটা হচ্ছে রাইট অ্যান্সার। কোসেক থিটা প্লাস কট থিটা সমান 2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান কত? তাহলে এখানে আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 2 হয়। তাহলে যদি আমরা মানটা বসিয়ে দিই, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মানটা হবে কত? জাস্ট হাফ। আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই, যেমন এখানে লেখা আছে কি কোসেক স্কয়ার, তাহলে এখানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে কোসেক স্কয়ার থিটা কট স্কয়ার থিটা তাহলে একটা প্লাসের হবে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, আর একটা কি হবে? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। তাহলে যেহেতু প্লাসের মান 1 রয়েছে, 2 রয়েছে, তাহলে জাস্ট এই 2টা ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হাফ হবে। তাহলে এই হাফটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 7 নম্বরে রয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। অনেকেই এই জিনিসটা নিয়ে হেজিটেশনে ভোগে যে এখানে বিস্তারটা কি? বিস্তারটা কখনো তো পড়িনি। আসলে বিস্তারটা বলতে এখানে প্রস্থকে বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে বিস্তারের দ্বিগুণ ক্ষেত্রফল 512 হলে পরিসীমা কত? তাহলে এখানে আমরা যদি
এখানে আমরা যদি প্রস্থ ধরি x, তাহলে ঘরের দৈর্ঘ্য কত হবে 2x। বোঝেন ভালো করে, দ্বিগুণ বলেছে। তাহলে যদি এখানে ঘরের দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ হবে, তার মানে 2x। তাহলে ক্ষেত্রফল কত, 512 বর্গমিটার। তাহলে এবারে আমরা যেটা করব, 2x স্কোয়ার ইকুয়াল টু কত, 512। তাহলে এখানে x স্কোয়ার ইকুয়াল টু কত, যদি আমরা দুইটা ভাগ করে দিই তাহলে 512 অর্ধেক কত হবে, 256। অতএব x এর মান কত হবে, 16। তাহলে x মানে প্রস্থ কত পেলাম, 16 পেলাম, দৈর্ঘ্য কত পাবো, দ্বিগুণ মানে 32। তাহলে যেহেতু আমাদের এখানে পরিসীমা বের করতে বলেছে, 32 প্লাস 16 সাথে 2 গুণ করব, তাহলে এখানে 2 ইন্টু 6, আচ্ছা 6 2 8, 3 আর 1 4, 48। তাহলে 48 দুগুণ আমাদের কত হচ্ছে, 96 মানে 96 হচ্ছে। আর এই 96 মিটারটাই হবে আমাদের পরিসীমা। একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে, ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এখানে আচ্ছা সরি, আমরা এভাবে যদি সরাসরি 6 স্কোয়ার, এখানে 2 লিখতে হতো, এখানে সরাসরি আমরা 6 স্কোয়ার লিখতে পারি। তাহলে এই 6 স্কোয়ার সমানের মান কত হবে, 6 স্কোয়ার সমান আমাদের কত দেওয়া ছিল, 216 দেওয়া ছিল। তাহলে এ স্কোয়ার এখন যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 36 হবে। অতএব এ সমান কত হবে, 6। তার মানে এ হচ্ছে 6। এখন আয়তন চেয়েছে ঘনকের, তার মানে একটাকে কি করতে হবে, কিউব করতে হবে। আর 6 এর উপর কিউব করলে হবে 216। তার মানে এখানে আমরা কত মান পেলাম, এখানে 216 আয়তন হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। তার মানে গ নাম্বারটি। একটি সুষম ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত। তাহলে একটি, এখানে এই জিনিসটা একটু ভালো করে দেখবেন যে একটি সুষম ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত হতে পারে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে যে প্রত্যেকটি কোণের মান যদি আমরা বের করতে যাই তাহলে 360 কে আমাদের 6 দ্বারা ভাগ করতে হবে। কত, 360 কে 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হবে, 60 হবে। আর এই 60 ডিগ্রিটাই হবে একটি বহিস্থ কোণের পরিমাণ। শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 600 টাকার 6 মাসের মুনাফা কত হবে। তাহলে এখানে আমাদের মুনাফা চেয়েছে, মানে আই সমান PNR ভাগ 100। তাহলে পি কত, 600 টাকা। আর কত, রেট অফ ইন্টারেস্ট মানে 12 গুণন 6 মাস। তার মানে এখানে 6 লিখবো, নিচে 100 গুণন 12। কেন 12 লেখা হলো, কারণ 6 মাস বলেছে এই জন্য। তাহলে 12 12 কেটে যাবে, আমরা এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে কত, 6 6 36। তার মানে 6 মাসের মুনাফা কত হবে, 36 টাকা হবে। এরপরে যেটি রয়েছে যে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ রাশি হবে। পূর্ণ বর্গ রাশি বলতে আমরা কি বুঝবো, যে এটা a প্লাস বি টোটাল স্কোয়ার বা a মাইনাস বি টোটাল স্কোয়ারের ফরম্যাটে পড়বে। তাহলে যদি আমরা এখানে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ারটা নিই, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটাকে a স্কোয়ার এবং b স্কোয়ার ফরম্যাটে আমরা ফেলাবো। তাহলে এখানে 3x টোটাল স্কোয়ার প্লাস 4y টোটাল স্কোয়ার আমাদের কিন্তু মিলে গেছে। এখন জাস্ট আমাদের 2ab প্রয়োজন। তাহলে 2 ইন্টু 3x ইন্টু 4y। তাহলে আমরা এই যে এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস বি টোটাল স্কোয়ার ফরম্যাটে পড়ে গিয়েছে। তাহলে এই যে অতিরিক্ত কত নিতে হলো আমাদের, 3 দুগুণে 6 4 6 24xy। তার মানে এই 24xy যদি এটার সাথে যোগ করা হয় তাহলে এটি একটি পূর্ণ বর্গ রাশি হবে। তার মানে 24 অর্থাৎ 24xy, এটা হচ্ছে রাইট আনসার। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 235 হলে এর বৃহত্তম কোণ কত। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটার সমষ্টি কত, 3 2 5 5 5 10। তাহলে 10 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে, 18, তাই না। 18 দিয়ে এখন আমরা যদি 5 গুণ করি, 5 18 90, আর এই 90 ডিগ্রিটা হবে বৃহত্তম কোণ। এরপরে আমাদের যেটি রয়েছে যে এবিসিডি সামান্তরিকের এবি সমান 12 সেন্টিমিটার, ডি বিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার বা সামান্তরিকের ক্ষেত্রফল কত। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হয় যে এখানে সামান্তরিকের এবি সমান কত, 12 সেন্টিমিটার।
তাহলে এইটা যদি আমরা একটু চিত্র অঙ্কন করি, যেমন এইরকম রয়েছে, সরি, আচ্ছা, তাহলে এখানে আমরা এই চিত্রটা এখানে আমরা দেখি এ বি সি ডি। তাহলে এখানে কি বলা ছিল যে এ বি 12, তার মানে এই যে একটা ভূমি 12 আর এ বি এর লম্ব দূরত্ব ডি বিন্দু হতে, তার মানে এই যে এখানে একটা লম্ব হিসাবে আছে, এটা কত 6 সেন্টিমিটার। তাহলে আমরা জেনে নিই এখানে কিভাবে করতে হবে, যে এখানে ভূমি গুণন উচ্চতা, এটা করলে আমাদের কি সামুদ্রিকের ক্ষেত্রফল, তাহলে জাস্ট 6 এবং 12টা গুণ করে দেবো, তাহলে 6 12 কত হবে 72 হবে, আর এই 72টাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে 72 বর্গ সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানে যে সূত্রটা কি, যে এখানে √3/4 স্কয়ার, তাই না? তাহলে এখানে আমরা √3/4টা রেখে স্কয়ার মানে কি এই যে 2√3 রয়েছে এটাকে স্কয়ার করতে হবে, 2√3। তাহলে এটাকে যখন স্কয়ার করবে তাহলে 2 এর উপর স্কয়ার মানে কত 4, আর স্কয়ার রুট কেটে যায় 3, তাহলে এখানে 3 4 12। এখন এই যে এখানে আমরা টোটাল, আচ্ছা আমরা একটু বড় ইয়েতেই যাই, তাহলে এখানে √3/4 ইন্টু 12, তাহলে এটা যেটা কাটলে 3 হবে, তার মানে 3√3টা হবে রাইট অ্যান্সার। তার মানে এখানে 3√3 বর্গ এককটা হচ্ছে সঠিক উত্তর। 24 কোন সংখ্যার 32%? তাহলে দেখেন এখানে আমাদের অপশনের মধ্যেই কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে। তাহলে এখানে উত্তরটা আমরা কিভাবে যুক্ত করতে পারি, যেমন 40, তাহলে 40-এর 32% কত হচ্ছে 24 হচ্ছে কিনা কিভাবে করব, জাস্ট গুণন 32 ভাগ 100, আমরা 0 আর 0 কেটে দিব, এখানে আমরা কাটবো কত 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 5 হবে, এখানে 2 দিয়ে কাটলে হবে কত 16, তার মানে এখানে আমাদের 24 হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমরা ক্যালকুলেশন নাও যদি করি, 40-এর 50% কত 20, সেক্ষেত্রে 32% 24 হওয়ার কোনো সম্ভাবনা নেই। 50-এর 50% কত 25, তার মানে 32% 24 হতে পারে না। 60-এর আপনার 50% কত 30, 50%টা হচ্ছে 30। তাহলে আমরা দেখলাম ক হলো না, খ হলো না, গ হলো না, তার মানে প্রথম 3টাই হলো না, বাকি আছে কয় অঙ্কন নাম্বার 75, তার মানে এটা অ্যান্সার হবে। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 বা 3:2 হলে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে এখানে আপনারা খুব সহজে যেটা করবেন স্কয়ার করে দেবেন, স্কয়ার করলে কত হবে 9 এবং 4। দুটি সংখ্যার সমষ্টি 47 এবং এদের অন্তরফল 7 হলে সংখ্যা দুটি কত? তাহলে প্রথম অপশন রয়েছে 27 20, দুটো যোগ করলে 47 হয়, বিয়োগফল 7 হয়, তার মানে এটি রাইট অ্যান্সার। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, আচ্ছা কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমরা কিন্তু আমাদের 1 নাম্বার অর্থাৎ শুরুতেই এই ধরনের একটি প্রশ্ন অ্যান্সার আমরা করেছিলাম। তাহলে এই প্রশ্নের উত্তরটুকু আপনাদের জন্য HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, সাথে এই প্রশ্নের উত্তরটুকু। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন, এমডি সেলিম লিখেছেন, স্যার আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে গোমস্তাপুর থানা, আমি আপনার প্রতিটি ক্লাস দেখি, আল্লাহ পাক আপনার মঙ্গল করুক, ক্লাসটি দিকে অনেক উপকৃত হয়, ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌসি লিখেছে, স্যার আপনার ক্লাসগুলো অনেক অনেক ভালো লাগে এবং সুন্দর ভাবে বুঝিয়ে দেন, খুব ভালো লাগে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুন্দর ক্লাস জয়পুরহাট থেকে রেশমা আক্তার লিখেছেন। মামুন লিখেছেন, স্যার আপনার ক্লাস অনেক সুন্দর। জয়পুরহাট থেকে রেশমা লিখেছিলেন, এরপরে মামুন লিখেছেন। শাহিন লিখেছেন নাইস ঝিনাইদহ থেকে। গোপালগঞ্জ থেকে দেখছি, স্যার আপনার প্রতিটি ক্লাস আমি নিয়মিত করি, আশা করি প্রাইমারি মডেল টেস্ট দেবেন খুব শীঘ্রই। হ্যাঁ, আপনারা যারা প্রাইমারির কথা বলেছেন, আমাদের প্রাইমারি যে সাজেশনটা এটা রেডি হচ্ছে, আর এটা শেষ হওয়া মাত্রই আমরা কিন্তু মডেল টেস্ট করে দেওয়া শুরু করব। এরপরে হাফসা আক্তার মিম লিখেছেন, স্যার আপনার ক্লাস করলে চাকরি পাওয়ার আশা জাগে মনে আছে, খুব ধন্যবাদ। এটা আমাদের অন্তত একটু হলেও সার্থকতা, তবে অবশ্যই পড়তে হবে আপনাদের, শুধু বসে থাকলে হবে না, পড়তে হবে। নূর আলম লিখেছেন অসাধারণ একটি ক্লাস। রোকসানা আক্তার লিখেছেন, স্যার জামালপুর থেকে বলছি, সাজেশন কিভাবে নিব বা পাবো? আচ্ছা, সাজেশন যারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে।
আল্লাহ পাক আপনাকে ভালো রকম লিখেছেন রুহি খাতুন। এছাড়া সাজেশন কিভাবে নেব একটু আগে বলে দিয়েছি। আজহারউদ্দিন লিখেছেন কেমন আছেন স্যার, খুলনা যশোর থেকে। এছাড়াও লিখেছেন সুমন মন্ডল লিখেছেন বাগেরহাট থেকে, স্যার শীটের গণিতের মডেল টেস্টগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবেন। সেটাই তো দেওয়া হচ্ছে, আপনি নিশ্চয়ই মিস করেছেন। আমাদের 4 নম্বর আজকে। আমি কিশোরগঞ্জের মেয়ে, নোয়াখালীর বউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক জায়গার মেয়ে আর এক জায়গায় বউ। আমি আপনার প্রত্যেক মডেল টেস্টে দেখি আর প্রত্যেক ক্লাস দেখি, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। মানহা রহমান লিখেছেন আমার জন্য দোয়া করবেন স্যার, চাকরিটা খুব দরকার, বাবা 3বার স্ট্রোক করেছে। আহা, এগুলো কথা আসলে কলিজায় এসে লাগে। সবার জন্য, শুধু আপনার জন্য না, সবার জন্যই দোয়া থাকবে, প্রত্যেকেরই একটা করে কর্মসংস্থান হয়ে যাক। আজহারউদ্দিন আবারও লিখেছেন স্যার মাঝে মাঝে ভিডিওর মধ্যে আমরা গজল শুনতে চাই, অনুরোধে আজহারউদ্দিন। আচ্ছা, আগে শোনাইতাম, আচ্ছা ঠিক আছে, আর নেক্সট তা থেকে গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার আপনার কথা শুনে আপনাকে দেখতে মন চাই। কেন ভাই, আমি আমাকে দেখতে মন চায়? আমি মানে যে খুব একটা সুদর্শন মানুষ না, একদম মানে বলতে গেলে দেখতে মনে হয় যেটাকে একদম ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, তাই না? আমি ঠিক সেই রকম আহামরি সুন্দর আমাকে দেখার মতো কিছুই নাই। আচ্ছা, রুহি খাতুন সাতক্ষীরা থেকে লিখেছেন। আচ্ছা, এবারে নুরুল আলম লিখেছেন আপনি মাঝে মাঝে উত্তরে টিক দেন কিন্তু ব্যাখ্যা করেন না। আচ্ছা, সবগুলো প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে গেলে সেটা ভিডিওটা লং হয়ে যায়, এই জন্য আমরা করি না। বরিশাল থেকে জুলি ফাতেমা সরকার লিখেছেন সাজেশন কিভাবে পাবো, কিছুক্ষণ আগে বলে দিয়েছি। এছাড়াও আরো অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পৃথিবী থেকে হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল বাঁচে না। ওকে, আপাতত এইটুকুই শোনেন, হ্যাঁ। আগামীকালটা মানে উইদাউট প্রিপারেশন কেমন হয়, ভালো লাগে না? ওকে, এরপরে যেটি বলা আছে যে একটি রম্বসের ক্ষেত্রফল যদি 52 বর্গ সেন্টিমিটার হয় তাহলে এর কর্ণদ্বয়ের গুণফলটা কত হবে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে হাফ গুণ ভূমি গুণ, আচ্ছা হাফ গুণ কর্ণদ্বয়ের যোগফল বা কর্ণদ্বয়ের গুণফল, যেটা হোক রম্বসের যেটা। তাহলে রম্বসের ক্ষেত্রফল যদি 52 হয় তাহলে জাস্ট এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 52 গুণন 2 কত হচ্ছে? 104 সেন্টিমিটার। তার মানে 104 সেন্টিমিটারটা হবে রাইট অ্যান্সার। তাহলে 104 সেন্টিমিটার হওয়ার কারণটা কি? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান কি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। যেহেতু এখানে ক্ষেত্রফল চেয়েছে, যাটা হাফটাকে আমরা উল্টো করবো, অর্থাৎ দ্বিগুণ করে দেব, ঠিক আছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 359 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি আগেরটার যদি অ্যান্সারটা আপনি এখন দিয়ে দিচ্ছি, বাট এই অ্যান্সারটা আপনাদের দিতেই হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই 20 নম্বর। সবাইকে বলছি যারা অন্তত এই 20 নম্বর প্রশ্নটা দেখবেন অবশ্যই উত্তর করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24। যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয়, একজনের সর্বোচ্চ বয়স কত হবে? খেয়াল করুন, মোট সদস্য সংখ্যা কত? 3। 21 বছরের নিচে কারোই না, তাহলে একজনের সর্বোচ্চ বয়স কত হবে? তাহলে মোট কত? 24। তাহলে 3 গুণন 24 কত হবে? 3 গুণন 24, 3 4 12, 3 2 6 1 7, 72। তাহলে কারো বয়সই কিন্তু 21-এর নিচে নয়। তাহলে 2 জনকে যদি আমরা ধরেই নিই তাদের বয়স 21, তার মানে 2 গুণন 21, তাহলে 2 কে 2, 2 2 4, 44। তাহলে এই যে আমাদের এখানে কত থাকছে, তাহলে এখানে যদি এখন আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের 25 হবে রাইট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে একজনের সর্বোচ্চ বয়স হবে কত? 25 বছর। আচ্ছা সরি, এখানে 21 গুণন 2 না, তাহলে এখানে আমাদের হবে 42, তার মানে এখানে হবে 30 বছর। তাহলে এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 30 বছর। আমি আবারও বলছি, যেখানে 3 জন সদস্যের গড় বয়স কত? 24, তার মানে এখানে 24 দিয়ে 3 কে গুণ করলে কত হচ্ছে? 72। আর আমরা যেহেতু বলছি 21 বছরের নিচে কারোই না, তাহলে 2 গুণন করো, তাহলে 21 গুণন 2 অর্থাৎ
42 বছর, তাহলে 42 বছরটা বিয়োগ করলে কত পেলাম? 30 পেলাম, আর এই 30টা হচ্ছে রাইট অ্যান্সার। সরল যে মুনাফা, আচ্ছা সরল মুনাফার শতকরা কত টাকা হলে মূলধন 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? আচ্ছা, মুনাফা আসলে দ্বিগুণ 3 গুণ, এটা একেবারে সহজ, যে জিনিসটা মনে রাখবেন। তাহলে এখানে আমাদের তো কোনো টাকা দেওয়া নাই, তাহলে আমরা 100 ধরলাম, তাহলে এই 100 যদি 3 গুণ হয় তাহলে কত হবে? তাহলে 300 হয়ে যাবে। এই 300 থেকে এবার 100 বিয়োগ করতে হবে, তাহলে 100 বিয়োগ করলে কত পাবো? 200। হ্যাঁ, তাহলে এখন আমাদের কত বছর বলা আছে? 8 বছর। 8 দিয়ে লাগান ভাগ 200-কে, তাহলে কত হবে? 25 হবে। আর এই 25 টাকাটাই হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বলা হচ্ছে একই হার মুনাফায় কোনো আসল 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তা 3 গুণ হবে? এইটা খুবই মজার বিষয়। তাহলে এখন বুঝবেন যে 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে, তার মানে 100। এটা দ্বিগুণ হতে কত সময় লেগেছে? 7 বছর, তার মানে আরো 100। তাহলে 3 গুণ হতে কত সময় লাগবে? আরো 7 বছর, তার মানে আরো 100, মোট 300। তার মানে 3 গুণ হতে টোটালে কত সময় লাগলো? 7 7 14 বছর, তার মানে এই 14 বছর রাইট অ্যান্সার। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আমার নর্মালি 100 টাকা ছিল, এটা 7 বছরে মুনাফা আসলে কি হয়েছে? দ্বিগুণ হয়েছে, তার মানে কি 200 টাকা হয়েছে। তাহলে এই অতিরিক্ত 100 হতে আমার সময় লেগেছে 7 বছর, তার মানে আরো যদি 100 টাকা আমার হয় তাহলে সেটা আরো 7 বছর লাগবে, তাই কিনা? তাহলে এখানে 300 মানে 3 গুণ হয়ে যাবে, 7 7 14 বছর, এই 14 বছরটা অ্যান্সার। এইটাই হচ্ছে ট্রিক্স, এটাই আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে আসল অবস্থানটা কোথায়। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম যা এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে ব্যাসার্ধ, আমরা চিত্র একটা অঙ্কন করব। এই যে আলু পটল ঝিঙ্গা যেটাই বলি না কেন, চিত্র একটা অঙ্কন করলাম। ব্যাসার্ধ কোনটা বলা হয়? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটা 7। তাহলে এখন বলা আছে বৃত্তের বৃহত্তম যা এর দৈর্ঘ্য কত? আমরা জানি কি যে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যা, তার মানে ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 14 সেন্টিমিটারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং সর্বশেষ 25 নম্বরে যেটি রয়েছে x-2 x² - 4 এবং x+2 এর গসাগু কত? খেয়াল করবেন, x-2 এখানে রয়েছে, এখানে x+2 রয়েছে, এবং এই দুটাই অবস্থানে রয়েছে x-4 এ, অর্থাৎ x² - 2² যদি করি তাহলে x+2 × x-2 হবে। তাহলে প্রত্যেকের ভিতর কিন্তু আমাদের কোনটাই নাই, এই দুটা মিল হচ্ছে, নইলে এই দুটা মিল হচ্ছে, যে কোনো দুটা হচ্ছে। কিন্তু গসাগুর নিয়ম অনুযায়ী যে কোনো একটা উপাদান প্রত্যেকটা বা রাশির মধ্যে বিদ্যমান থাকবে, সেটাই হচ্ছে গসাগু। যেহেতু এখানে কোনটাই নাই সেহেতু কি হবে? 1 হবে, একটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটি হচ্ছে গসাগু। শেষ মুহূর্তে আপনাদের একটুখানি জানিয়ে রাখতে চাই, এই যে 1 আমরা অ্যান্সার করলাম, এই একটা কোন ধরনের সংখ্যা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনার জানা না থাকে অবশ্যই জানাবেন, যে সঠিক উত্তর জানানোর জন্য অনুরোধ করছি, এরকম একটা কমেন্ট করবেন, আমরা জানিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, ভিডিওর এই পর্যায়ে বা ক্লাসের এই পর্যায়ে জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের ইউনিয়ন সমাজকর্মীর শিটগুলো এখনো সংগ্রহ করেননি পিডিএফ, সেটির নামমাত্র মূল্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর বই যারা আমাদের 19তম নিবন্ধনের বই যারা অর্ডার করেছেন, নিশ্চয়ই খুব 12 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের হাতে পৌঁছাবে। আর যারা এখনো অর্ডার করেননি অবশ্যই অর্ডার করে বইটি সংগ্রহ করুন। আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।